অ্যাসপিরেন্ট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টার্গেট কম্পিটিটিভ। তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা পড়ছিলাম ভারতীয় যে সংসদ, তার লোকসভা এবং রাজ্যসভা আমরা অলরেডি ডিসকাস করেছি। আমরা আজকে আলোচনা করব লোকসভার যে স্পিকার, সেই স্পিকার সম্পর্কে আমরা আজকে পড়ব। তাহলে দেখো, এই লোকসভা স্পিকার এটা একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট সংবিধানের। তো এই পার্টে আমরা কি দেখব, যে তার লোকসভা স্পিকারের কাজ কি, তিনি কি কি করতে পারেন, ঠিক আছে, এবং কত নম্বর আর্টিকেলে বলা আছে, এইসব জিনিসগুলো কিন্তু আমরা দেখব। তো দেখো, প্রথমে বলেছে লোকসভার যে প্রধান কর্মকর্তা বলা হয় কাকে, না হচ্ছে যিনি স্পিকার আছে, যাকে প্রিসাইডিং অফিসার বলা হয়। তাহলে পরীক্ষায় কোশ্চেন যদি পড়ে তোমাকে যে প্রিসাইডিং অফিসার লোকসভার কাকে বলা হয়, যিনি স্পিকার পদে থাকবেন, সেই তাকেই বলা হচ্ছে লোকসভার প্রধান কর্মকর্তা। কি করেন, না যিনি সংসদের অধিবেশন পরিচালনা করেন। অধিবেশন পরিচালনা করেন, আমরা অধিবেশন পড়ব, 3টা অধিবেশন হয়, সেই অধিবেশনগুলো পরিচালনা করবে কে, একমাত্র স্পিকার। ওকে, এরপর দেখো, তিনি কিন্তু লোকসভার সদস্য। এই যে যে স্পিকার হবে, তিনি কিন্তু কোথায় সদস্য, লোকসভারই সদস্য এবং লোকসভারই স্পিকার হবে। লোকসভা যে সভা পরিচালনা করে, এটা আমরা অলরেডি বলেছি, এবং তিনি সভাপতিত্ব কিন্তু করেন। ঠিক আছে, কে, না হচ্ছে লোকসভার স্পিকার। তাহলে পরীক্ষায় তোমাকে এখানে আর একটা কোশ্চেন দেয় যে লোকসভায় সভাপতিত্ব কে করেন, সবসময় উত্তর হবে লোকসভার স্পিকার। ওকে, এই যে একটা লোকসভায় স্পিকার থাকবে, এই কথাটা বলা হয়েছে আর্টিকেল 93-তে কিন্তু উল্লেখ করা আছে, এবং ডেপুটি স্পিকারও থাকবে, এটাও কিন্তু বিষয়ে বলা আছে। তাহলে আর্টিকেল 93 ক্লিয়ার হলো, কি বলা আছে, যে লোকসভায় একজন স্পিকার কিন্তু থাকবে। এরপর দেখো, কোনো বিল, সেটা মানি বিল কি না, সেটা কিন্তু ঠিক করে কে, না লোকসভার স্পিকার কিন্তু ঠিক করে। আর এই মানি বিলটা যেটা আছে, তোমাদেরকে আমি আগেও বলেছিলাম যে মানি বিল কত নম্বর আর্টিকেলে আছে, তোমরা কমেন্ট করতে বলেছিলাম। তো আর্টিকেল দেখো 110 নম্বর ধারায় কিন্তু এই মানি বিল সম্পর্কে উল্লেখ করা আছে। তাহলে বিল, এটা খুব কিন্তু ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে মানি বিল কত নম্বরে আছে, এটা ফার্স্ট কোশ্চেন। দ্বিতীয় নম্বর, যে মানি বিল কোথায় পাস হয়, ঠিক আছে, মানি বিল পাস হয় হচ্ছে লোকসভাতে। ওকে, এবং সেটা সিদ্ধান্ত কে নেয়, সেটা সিদ্ধান্ত নেবে অলরেডি স্পিকার কিন্তু সিদ্ধান্ত নেবে। ঠিক আছে, আমরা যদি মানি বিল সম্পর্কে ক্লাস যদি করাই, সেখানে আমরা অবশ্যই দেখবো মানি বিল কি, কখন, কিভাবে হয়, অলরেডি আমরা পড়াবো। ওকে, তো এরপর দেখো, তিনি কিন্তু লোকসভা স্পিকার, তিনি কিন্তু ভোট কিন্তু দেন না, ভোট দেওয়ার কিন্তু অধিকার তার নেই। কিন্তু যখন টাই হয়ে যায়, সমান সমান হয়ে যায়, তখন কিন্তু তিনি কিন্তু কাস্টিং ভোটটা কিন্তু দিতে পারেন। ওকে, এই যে প্রত্যেকটা পয়েন্ট তোমাদের বলছি, এই প্রত্যেকটা পয়েন্ট কিন্তু এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে খুব গুরুত্বপূর্ণ। যৌথ অধিবেশন পরিচালনা করেন লোকসভা স্পিকার। যৌথ অধিবেশন, জয়েন্ট সিটিং, আমি আসছি এক্ষুনি ক্লাসে, এই ক্লাসে আমরা পড়াবো জয়েন্ট সিটিং কি। তাহলে মনে রাখো, যৌথ অধিবেশনে কিন্তু পরিচালনা করেন কে, লোকসভা স্পিকার। কিন্তু ডাক কে দেন, এই কোশ্চেনটা পড়ে, যে লোকসভায় যে যৌথ অধিবেশন হয়, ঠিক আছে, সংসদের যৌথ অধিবেশন হয়, সেটা ডাক কে দেন, আর পরিচালনা কে করেন, এই দুটো কিন্তু আলাদা টাইপের কোশ্চেন। ঠিক আছে, তাহলে এখানে আমরা পেলাম পরিচালনা করেন কিন্তু লোকসভার যিনি স্পিকার হন, তিনি কিন্তু পরিচালনা করেন। এরপর দেখো, যদি তিনি না থাকেন, তার অনুপস্থিতিতে কে করবেন, না ডেপুটি স্পিকার যিনি থাকবেন, তিনি কিন্তু এই পরিচালনা কিন্তু করেন। ঠিক আছে, ডেপুটি স্পিকার যিনি থাকবেন, তিনি কিন্তু পরিচালনা করেন। এবং ধরো ডেপুটি স্পিকারও কিন্তু নেই, এরকম অবস্থা হয়ে গেলো যে স্পিকারও নেই আর ডেপুটি স্পিকারও কিন্তু নেই, তাহলে কি করবে, না যে রাজ্যসভার যে ডেপুটি চেয়ারম্যান আছেন, তিনি কিন্তু এই পরিচালনা করবেন। ওকে, এরপরে নেক্সট দেখো, আর্টিকেল 109 কি বলা আছে, দেখো আর্টিকেল 110-এ বলা আছে যৌথ অধিবেশন। ঠিক আছে, এই যে যৌথ অধিবেশন বললাম, রাজ্যসভা, ঠিক আছে, প্লাস লোকসভার যে একটা যৌথ বৈঠক, সেটাকে আমরা যৌথ অধিবেশন পড়বো। একটু পরেই আছে ক্লাস ওটারও, আমি অবশ্যই এই ক্লাসেই ওটাকে ডিসকাস করব। জিনিসটা বুঝতে হবে, ঠিক আছে। তাহলে এই যে লোকসভার যে স্পিকার বললাম, তিনি নির্বাচিত হন কিভাবে, বা নির্বাচন হয় কিভাবে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে। তাহলে তোমাদেরকে দেখো, প্রথমেই বললাম যে তিনি কিন্তু লোকসভার সদস্য, তাহলে বললাম যে লোকসভার সদস্যের মধ্যে থেকে একজনকে নির্বাচন করা হয়, যে কে স্পিকার কিন্তু হবে। ওকে, এবং যে দল জিতেছে, ঠিক আছে, লোকসভায় ভোট হয়েছে, জিতেছে, ঠিক আছে, সেই লোকসভার যে শাসক দলেরই কিন্তু তিনি প্রার্থী অবশ্যই হবেন। ঠিক আছে, ক্লিয়ার। এরপর দেখো, তাকে যদি অপসারণ করতে হয়, ঠিক আছে, তাহলে কি করতে হবে, না যে লোকসভার সদস্যদের যে সংখ্যাগরিষ্ঠের মাধ্যমে তাকে অপসারণ করা যায়।
ঠিক আছে, অপসারণ করা কিন্তু যায়। এরপর দেখো তোমাকে যেটা পশ্চিমবঙ্গ বা অন্যান্য যে কোনো পরীক্ষায় যেটা ফার্স্ট কোশ্চেন দেই, দ্য ফার্স্ট স্পিকার অব লোকসভা, এটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। সেটা কি হবে না, জিভি মালাভাঙ্কার, গণেশ বাসুদেব মালাভাঙ্কারকে বলা হয় লোকসভার প্রথম স্পিকার, যিনি 1952 সালে কি হয়েছিলেন না স্পিকার কিন্তু হয়েছিলেন। ওকে, জেনারেল ইলেকশন হয়েছিল, মনে পড়ছে 1951-52 জেনারেল ইলেকশন হয়েছিল, তাই না? সে 1951-52 সময় যে জেনারেল ইলেকশনের সময় কিন্তু লোকসভা স্পিকার হয়েছিল। এরপরে আরেকটা কোশ্চেন পড়ে তোমাকে, যে ভারতের প্রথম মহিলা সভাপতি লোকসভার যে স্পিকার তিনি কে হচ্ছে মীরা কুমারী, তিনি 2009 কিন্তু লোকসভার স্পিকার কিন্তু হন। ওকে, এরপর দেখো 2026-এ আমরা দাঁড়িয়ে আছি, ক্লাসটা করছি 2026-এ, তাহলে 2026-এ কে আছে না ওম বিড়লা আছেন। কখন থেকে আছেন না 2019 সাল থেকে স্পিকার পদে আছেন, এবং 2024-এ আবার তিনি কি হয়েছিলেন না পুনরায় নির্বাচন কিন্তু হয়েছিলেন, তারপরে কিন্তু লোকসভা স্পিকার কিন্তু তিনি আছেন। ক্লিয়ার? এইখানে এই কোশ্চেনটা মনে রাখবে, এই যে প্রথম মহিলা যিনি লোকসভা স্পিকার হয়েছিলেন এটাও কিন্তু মনে রাখবে, খুব কিন্তু ইম্পর্টেন্ট, যৌথ অধিবেশনও ইম্পর্টেন্ট, 108তম আর্টিকেলে কিন্তু বর্ণনা করা আছে। এরপর দেখো আমরা পড়বো যে লোকসভার অধিবেশন, তোমাদেরকে যে আমি বলছিলাম যে অধিবেশন পরিচালনা করে, তাহলে এই অধিবেশন কি বা কখন কখন হয় সেগুলো আমরা জানবো। দেখো লোকসভাতে মানে সংসদে 3টা অধিবেশন হয় লোকসভাতে, ঠিক আছে? সংসদের যে লোকসভা আছে সেই লোকসভায় 3টা অধিবেশন হয়। সেই 3টা অধিবেশন কি কি না, ফার্স্ট অধিবেশন হচ্ছে বাজেট অধিবেশন, এটা হচ্ছে সব থেকে বড় অধিবেশন, ঠিক আছে, সবচেয়ে বিগেস্ট, মানে হচ্ছে সব থেকে বড় অধিবেশন, ঠিক আছে। সব থেকে বড় অধিবেশন হচ্ছে বাজেট, ঠিক আছে। বাজেট কত নম্বর ধারায় আছে বলো? 112 নম্বর ধারা, তাই তো, 112 নম্বরে বাজেট উল্লেখ করা আছে। ওকে, তারপর দেখো মনসুন সিজন বলা হয় বা বর্ষাকালীন অধিবেশন বলা হয়, ঠিক আছে, অর্থাৎ বর্ষাকালে যেটা হয় সেটা হচ্ছে বর্ষাকালীন অধিবেশন। আর একটা হচ্ছে উইন্টার সিজন, মানে হচ্ছে শীতকালীন অধিবেশন, এটা হচ্ছে সব থেকে শর্টেস্ট টাইমে হয়, ঠিক আছে। আর লং হচ্ছে কোনটা না বাজেট। তাহলে আমরা বললাম যে বাজেট, মনসুন আর উইন্টার, এই 3টা অধিবেশন কিন্তু লোকসভাতে হয়, ঠিক আছে। এই যে সম্পর্কে আমরা কিন্তু আলোচনা করব, কখন কি হয় না হয় এটা, ঠিক আছে। তো এরপর দেখো এর এরপর দেখো এখানে দেখো আরেকটা জিনিস বলে রাখি, এই যে দুটো অধিবেশনের মধ্যে গ্যাপ, ঠিক আছে, এটা কত 6 মাসের বেশি হওয়া চলবে না, হার্ডলি কত হবে 6 মাস। পরীক্ষায় অনেকবার কোশ্চেন পড়ে যে দুটো বাজেটের মধ্যে ম্যাক্সিমাম গ্যাপ কত হবে না 6 মাস, মিনিমাম যতবার হতে পারে, ঠিক আছে, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু 6 মাস, অর্থাৎ বছরে 2টা অধিবেশন কিন্তু করতেই হবে, ঠিক আছে, হয়েছে। এইটা কিন্তু অবশ্যই খেয়াল করবে। এরপর দেখো কি আছে, যে বছরে কি বললাম যে দুটো দুটো সেশনের মধ্যে 6 মাসের বেশি গ্যাপ কিন্তু হবে না, এটা খুব ইম্পর্টেন্ট, এই পয়েন্টটা কিন্তু অবশ্যই তোমরা খেয়াল করবে। ওকে, এরপর দেখো আমরা পড়বো বাজেট, ঠিক আছে। বাজেট অধিবেশনটা কি না, বাজেট অধিবেশন হচ্ছে দেখো সবচেয়ে দীর্ঘ ও গুরুত্বপূর্ণ অধিবেশনের নামই হচ্ছে কিন্তু বাজেট অধিবেশন, ঠিক আছে। কখন হয়? ফেব্রুয়ারি থেকে মে মাসের মধ্যে কিন্তু বাজেট হয়। আগে কিন্তু বাজেটের টাইম আলাদা ছিল, এখন আমরা দেখতে পাচ্ছি ফেব্রুয়ারি মাসে কিন্তু বাজেট কিন্তু চালু হচ্ছে। ওকে, এবং বাজেট নিয়ে যে আলোচনা সেটা আমি অলরেডি বললাম যে 112 নম্বর আর্টিকেলে কিন্তু বর্ণনা করা আছে। এরপরে যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, যে কে বাজেটটাকে কি বলে পেশ করেন। তাহলে দেখো অর্থমন্ত্রী লোকসভায় বাজেট পেশ করেন, কিন্তু কার অনুমোদনে না রাষ্ট্রপতির অনুমোদনে কিন্তু লোকসভার যিনি অর্থমন্ত্রী আছেন তিনি কিন্তু বাজেট পেশ করবেন। ক্লিয়ার? এরপর দেখো আমি আগে বললাম যে 2017 সাল থেকে 1 ফেব্রুয়ারিতে কিন্তু বাজেট পেশ করা হয়। পরীক্ষার পারপাসে এটুকুই তোমাদের যথেষ্ট। ওকে, নেক্সট দেখো এরপরে আমরা পড়বো না মনসুন সিজন, ঠিক আছে। মনসুন মানে হচ্ছে বর্ষাকালীন অধিবেশন, নাম শুনেই বুঝতে পারছো কখন হবে না জুলাই থেকে সেপ্টেম্বর মাসের মধ্যে হয়, এবং বিভিন্ন ধরনের এখানে বিল কিন্তু পাস করা হয়, এবং এই দেখো সরকারের কাজের উপর আলোচনা এবং সমালোচনা কিন্তু করা হয় এই অধিবেশনে। সরকার কি কি কাজ করলো, কি কি করে না, ঠিক আছে, এগুলো সমস্ত কিছু আলোচনা করবে কি না হচ্ছে বর্ষাকালীন অধিবেশন বা মনসুন অধিবেশনের মধ্যে, ঠিক আছে। এরপর দেখো উইন্টার সিজন, ঠিক আছে, শীতকালীন অধিবেশন ডিসেম্বর মাসে হয়, সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে হয়, এবং সব থেকে কম সময়ের অধিবেশন। তোমাকে এখানে কোশ্চেন করবে সব থেকে লং টার্মের অধিবেশন কোনটা, এবং বলবে যে শর্ট টার্মের অধিবেশন কোনটা, ঠিক আছে। লং টার্মের অধিবেশন হচ্ছে বাজেট, এবং শর্ট টার্মের হচ্ছে কি না হচ্ছে উইন্টার অধিবেশন। এবং এই দেখো যে উইন্টার যে অধিবেশনটা হয় বা শীতকালীন অধিবেশনটা হয়, এখানে কি হয় যে বাকি যে দুটো অধিবেশন আমরা পড়লাম সেটা কি
না বাজেট এবং মনসুন এই দুটো অধিবেশনের যে বাকি কাজগুলো থাকে সেগুলো কিন্তু আলোচনা করা হয় কোথায়? এই উইন্টার বা শীতকালীন অধিবেশনে কিন্তু আলোচনা করা হয়। ওকে, নেক্সট দেখো, এরপরে আমরা পড়বো যৌথ অধিবেশন। ঠিক আছে, জয়েন্ট সিটিং অফ পার্লামেন্ট, খুব গুরুত্বপূর্ণ জিনিস একটা। ক্লাসটা অলরেডি বড় হচ্ছে, ঠিক আছে, এবং ক্লাসটা এখনো হয়তো অনেকক্ষণই চলবে, কিন্তু এটা একটা বড় টপিক যেটা আমরা সংসদ সম্পর্কে পড়ছিলাম, অনেক বড়ই টপিক। ওকে, তাহলে দেখো জয়েন্ট সিটিং কি। ফার্স্ট কোশ্চেন আমাদের মাথায় আসে যে জয়েন্ট সিটিংটা কি। জয়েন্ট সিটিং হচ্ছে, আমরা জানি যে রাজ্য সংসদের যে ভারতের পার্লামেন্ট আছে, এই পার্লামেন্টের দুটো ভাগ, একটা হচ্ছে লোকসভা আর একটা হচ্ছে রাজ্যসভা, তাই তো? এই দুটো রাজ্যসভা এবং লোকসভা যখন একসঙ্গে বসে কোনো বিলের সিদ্ধান্ত নেয় সেটা হচ্ছে জয়েন্ট সিটিং। ঠিক আছে, জয়েন্ট মানে কি? যৌথ। তাহলে রাজ্যসভা এবং লোকসভা যখন কি বলবে একসাথে বসে কোনো জিনিসটা আলোচনা করবে, সেটাই হচ্ছে আমাদের যৌথ অধিবেশন। ক্লিয়ার হয়েছে? এরপর দেখো, আর্টিকেল 108-এ কিন্তু বলা আছে, এটা আমরা অলরেডি পড়া আছে। ওকে, কেন ডাকা হয়? কোশ্চেন পড়বে যে যৌথ অধিবেশন কেন ডাকা হয়। ঠিক আছে, তাহলে যৌথ অধিবেশন ডাকা হয় এই কারণেই, যখন দুই কক্ষের মধ্যে এক কক্ষ বিল পাস করে এবং অন্যজন রিজেক্ট করে দেয়। ধরো তুমি একটা বিল এনেছো, ঠিক আছে, সংসদে উঠেছে একটা বিলের সম্পর্কে, একটা পার্টি কি করলো, ধরো লোকসভায় সেই বিলটা পাস হয়ে গেল, কিন্তু রাজ্যসভায় সেই বিলটা কিন্তু পাস হচ্ছে না, এবং দেখা যাচ্ছে যে বিলটা খুবই গুরুত্বপূর্ণ, পাস করা অবশ্যই জরুরি, তখন কিন্তু রাষ্ট্রপতি তিনি যৌথ অধিবেশন ডাকতে পারেন। ঠিক আছে, সেই জন্য বললাম, যখন দুটি কক্ষের মধ্যে একটি কক্ষে বিল পাস হয় অন্যটা রিজেক্ট হয়ে যায়, তখন তাকে বলবো কি না যৌথ অধিবেশন। ঠিক আছে, এবং এক কক্ষ পাস করে অন্য কক্ষ 6 মাসের বেশি সময় ধরে বসিয়ে রাখে। ধরো লোকসভায় পাস হয়ে গেল, রাজ্যসভায় বিলটা দিলাম, সেখানে 6 মাস ডিলে করে দিল, ঠিক আছে, তখন কিন্তু এই যৌথ অধিবেশন কিন্তু ডাকা হবে। ওকে, কে করেন? না হচ্ছে রাষ্ট্রপতি। প্রথমে বললাম যে রাষ্ট্রপতি যৌথ অধিবেশন কিন্তু ডাকতে পারেন, কিন্তু পরিচালনা করেন হচ্ছে স্পিকার। যদি স্পিকার না থাকে ডেপুটি স্পিকার, তাও না থাকলে রাজ্যসভার চেয়ারম্যান। তাহলে এটা খুব ইম্পর্টেন্ট, ডাকে কে আর পরিচালনা করে কে, এটা খুব ইম্পর্টেন্ট। ডাকে হচ্ছে কে, না হচ্ছে রাষ্ট্রপতি, আর পরিচালনা করেন কে, না হচ্ছে স্পিকার। ওকে, এরপর দেখো, যদি লোকসভা ভেঙে যায়, ঠিক আছে, লোকসভা ধরো টার্নের আগেই ভেঙে গেল, ঠিক আছে, তাহলে কি হবে না, যদি 6 মাসের একটা গ্যাপ হয়ে যায়, এই ভাঙার পরে কোনো সরকার গঠন হচ্ছে না, তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু রাষ্ট্রপতি যৌথ অধিবেশন ডাকতে কিন্তু পারবেন না। বুঝা গেছে? নেক্সট দেখো, এখানে কি কি হয়নি বল। ঠিক আছে, এখানে হচ্ছে মানি বিল, যৌথ অধিবেশন কিন্তু হবে না, এটা কিন্তু ইম্পর্টেন্ট। আর হচ্ছে সংশোধনী বিল, ঠিক আছে, সংবিধান সংশোধনী বিল যদি হয়, সংশোধনী বিলের ক্ষেত্রে কিন্তু এই মানি বিল, এই কি বলে, যৌথ অধিবেশন ডাকা যাবে না। তাহলে তোমাকে পরীক্ষায় কোশ্চেন পড়বে যে নিম্নলিখিত কোন ক্ষেত্রে যৌথ অধিবেশন ডাকা যায় না, তাহলে কিন্তু এটা মনে রাখবে যে একটা মানি বিল মানে অর্থ বিল, আর একটা হচ্ছে সংবিধান সংশোধনী বিল, এই দুটো বিলে কিন্তু কখনো যৌথ অধিবেশন কিন্তু ডাকা যাবে না। ওকে, এরপর দেখো, আমরা পড়বো প্রশ্নোত্তর পর্ব, যেটা কোশ্চেন আওয়ার বলি আমরা। ঠিক আছে, এখান থেকে কোশ্চেন তো একটা দেখা যায়। তাহলে কোশ্চেন আওয়ারটা কি? কোশ্চেন আওয়ার হলো এমন একটি সময় যখন সংসদের এমপি বা যে মন্ত্রী থাকবে প্রশ্ন করবে এবং সরকার তাকে জবাব দিতে বাধ্য হবে। তোমরা দেখেছো হয়তো, এটা একটা অধিবেশন বসেছে, ঠিক আছে, এই অধিবেশনের সময় কি হয় না, মন্ত্রীরা প্রশ্ন করে এবং সরকার যে থাকে সেই বিপক্ষ পার্টি প্রশ্ন করবে এবং কি করবে না, সরকার তাকে উত্তর দিতে কিন্তু বাধ্য হবে। ঠিক আছে, এইপর দেখো, এই যে কোশ্চেন আওয়ারটা এটা কখন হয় না, প্রথম 1 ঘন্টা। ঠিক আছে, সাধারণ, তাহলে দেখো প্রতিদিন সংসদ কাজ শুরু হওয়ার প্রথম 1 ঘন্টা এবং সাধারণত 11 থেকে 12টার মধ্যে কিন্তু এটা হয়। ওকে, এখানে দেখো 3 ধরনের প্রশ্ন কিন্তু করা হয়। কি কি প্রশ্ন? এবং এই যে প্রশ্নগুলো করা হবে, সেই প্রশ্ন করার আগে অবশ্যই প্রশ্নগুলো কি করতে হবে না, জমা দিতে হবে। ঠিক আছে, প্রশ্নগুলোকে কিন্তু জমা দিতে হবে। তাহলে কি কি কোশ্চেন না, স্ট্রেট কোশ্চেন একটা আছে, স্ট্রেটার্ড কোশ্চেন মানে হচ্ছে মৌখিক উত্তর, মানে মুখে মুখে প্রশ্ন, মুখে মুখে উত্তর হচ্ছে স্ট্রেট কোশ্চেন বলা হয়। ঠিক আছে, এখানে সাপ্লিমেন্টারি কোশ্চেন করা যায়। সাপ্লিমেন্টারি কোশ্চেন মানে কি বলো দেখেন? সাপ্লিমেন্টারি কোশ্চেন মানে সেই কোশ্চেনটা, ধরো বিপক্ষ পার্টি বা যারা সদস্যরা প্রশ্ন করলো যে, ধরো এরকম কোশ্চেন করলো যে ভারতবর্ষে কতগুলো হসপিটাল আছে, তো বললো 1500 হসপিটাল আছে, বা 15,000 বা 1.5 লাখ, যা বললো অতগুলো আমাদের হসপিটাল আছে।
তাহলে সে বলবে তাহলে তাহলে এখানে কতগুলো আছে, মানে ওই প্রশ্নের পরিপ্রেক্ষিতে যে আর একটা কোশ্চেন সেটা হচ্ছে সাপ্লিমেন্টারি কোশ্চেন বলা হয়, ঠিক আছে, সাপ্লিমেন্টারি। ঠিক আছে, যেমন আমরা বলো ধরো ভাত খেয়েছি, হ্যাঁ কি দিয়ে খেয়েছো, ঠিক আছে, কি রান্না হয়েছে এইটা। তো সেরকম সরকারকে জিজ্ঞেস করবে যে কতগুলো হসপিটাল হয়েছে, না যদি বলো 1.5 লাখ টাকা 1.5 লাখ হসপিটাল হয়েছে, তাহলে বলবো যে তাহলে বলো তো বাঁকুড়ায় কতগুলো হয়েছে, পুরুলিয়ায় কতগুলো হয়েছে। এই যে কোশ্চেন এগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি কোশ্চেন করা কিন্তু যায়, ঠিক আছে। আনসারের কোশ্চেন কোনগুলো, যেগুলো হচ্ছে সাপ্লিমেন্টারি অ্যান্সার করা যায় না এবং লিখিত ভাবে সেগুলোকে কিন্তু দিতে হয়। আর একটা হচ্ছে শর্ট নোটিস কোশ্চেন, মানে হচ্ছে জরুরি বিষয়ে কম সময়ে জিজ্ঞাসা করা হয়। এই 3টা কোশ্চেন কিন্তু এখানে করা হয় কোশ্চেন আওয়ারে, ঠিক আছে। তো পরীক্ষার কোশ্চেন পড়ে দেখবে যে কতক্ষণ হয়, 12 থেকে 11 থেকে 12টা, এই টাইমটা কিন্তু এই কোশ্চেনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ওকে, নেক্সট দেখো, নেক্সট হচ্ছে জিরো আওয়ার। জিরো আওয়ার কি? জিরো আওয়ার বলতে সংসদের এমন একটা সময় যখন সদস্যদের আগে থেকে নোটিশ ছাড়াই জরুরি জনস্বার্থে বিষয় তোলা হবে, সেটা জিরো আওয়ার। মানে সময় দেওয়া হবে না, হট করে কোশ্চেন করা হবে, ঠিক আছে। আগেরটা আমরা যেমন দেখছিলাম কোশ্চেন আওয়ারে কোশ্চেন জমা দিতে হয়, কিন্তু জিরো আওয়ারে কোশ্চেন জমা দেওয়া যাবে না, ঠিক আছে। এখানে বলেছে নোটিশ ছাড়াই সমস্ত জরুরি জনস্বার্থের বিষয়ে, মানে জনস্বার্থের উদ্দেশ্যে কোশ্চেন করা, ঠিক আছে। এটাকে কোশ্চেন আওয়ার ঠিক পরেই তোলা হয় জিরো আওয়ারটা, ঠিক আছে। জিরো আওয়ার প্রথম শুরু হয়েছিল কত সালে, 1962 সালে। সাধারণত দুপুর 12টার সময় হয় এবং এটা 30 মিনিট চলে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা কিন্তু 30 মিনিট কিন্তু চলে। এই টাইমটা কিন্তু খেয়াল করবে, 12টার সময় হয়, 30 মিনিট চলে, কিন্তু এটা নির্দিষ্ট কোনো কিন্তু সময় কিন্তু এটা নেই। ওকে, ক্লিয়ার। নেক্সট দেখো, নেক্সট আমরা পড়বো পার্লামেন্টারি কমিটি, ঠিক আছে। পার্লামেন্টারি কমিটি মানে হচ্ছে সংসদীয় কমিটি সম্পর্কে আমরা জানবো। তাহলে সংসদীয় কমিটি কেন করা হয় বলতো? ধরো সংসদ, ঠিক আছে, এটা হচ্ছে সংসদ। তাহলে সংসদের যে এত সময় কই, ঠিক আছে, একটা জিনিস নিয়ে আলোচনা করার কত সময় কই, তার জন্য কি করতে হয়, কোনো কাজের দায়িত্বের জন্য তিনি কি করেন, সংসদ থেকে কি করেন, কতগুলো কমিটিতে ভাগ করতে হয়, ঠিক আছে। সেটাই হচ্ছে আমাদের পার্লামেন্টারি কমিটি। সেটাই বলেছে দেখো, সংসদের কাজকে সহজ, বিস্তারিত এবং কার্যকর করার জন্য ছোট ছোট কমিটি গঠন করা হয়, সেগুলোকে পার্লামেন্টারি কমিটি কিন্তু বলা হয়। ওকে, তাহলে সংসদে কম সময় থাকে, বিষয়ে আলোচনা করা সম্ভব নয়, তার জন্যই এটা করা হয়, ঠিক আছে। এই কমিটি কিন্তু রিপোর্ট দেয়, কিন্তু কমিটির যে রিপোর্টটা সেটা চূড়ান্ত সিদ্ধান্ত কে নেয়, না সংসদ কিন্তু নেবে, যে এটা ঠিক কি এটা ভুল। ওকে, নেক্সট দেখো, এবারে কমিটির প্রকারভেদ। আমরা সমস্ত কমিটি পড়বো না, কিছু কমিটি আমরা পড়বো, ঠিক আছে। দেখো প্রথম হচ্ছে স্ট্যান্ডিং কমিটি, ঠিক আছে। স্ট্যান্ডিং কমিটি মানে হচ্ছে স্থায়ী কমিটি, যে কমিটিটা ভাঙবে না, ঠিক আছে, স্থায়ী থাকবে, সেটা হচ্ছে স্ট্যান্ডিং কমিটি। কি কি স্ট্যান্ডিং কমিটি আছে দেখো তুমি। প্রথম হচ্ছে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, প্যাক, ঠিক আছে, এটা খুব ইম্পর্ট্যান্ট, ঠিক আছে, প্যাক, পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এস্টিমেট কমিটি, কমিটি অন পাবলিক আন্ডারটেকিং আর ডেভেলপমেন্ট রিলেটেড স্ট্যান্ডিং কমিটি, এই কমিটি হচ্ছে নাম, ঠিক আছে। এরপরে স্ট্যান্ডিং কমিটি হলো, এরপর আরেকটা কমিটি আছে, সেটা হচ্ছে দেখো অ্যাডহক কমিটি। অ্যাডহক কমিটি কোনটা বলতো? অ্যাডহক কমিটি মানে হচ্ছে কোনো একটা কমিটি তৈরি করা হলো, দিয়ে সেই কমিটি যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে সেই উদ্দেশ্যটা সফল হয়ে গেল, তাহলে কি হয়, সেই কমিটিটাকে ভেঙে দেয়, ঠিক আছে। সেই জন্য বলেছে নির্দিষ্ট কাজের জন্য তৈরি হয়, কিন্তু কাজ শেষ হলে সেটা কি করে, ভেঙে দেয়। এটাই হচ্ছে কি না অ্যাডহক কমিটির হচ্ছে কাজ, ঠিক আছে। এই অ্যাডহক কমিটির মধ্যে কে আছে, জয়েন্ট পার্লামেন্টারি কমিটি আছে আর সিলেক্ট কমিটি আছে, এই দুটো কমিটি কিন্তু এখানে আছে। ওকে, এরপর দেখো আমরা পড়বো পাবলিক অ্যাকাউন্ট কমিটি বা পিএসসি, পাবলিক অ্যাকাউন্ট কমিটি আমরা কিন্তু এখানে পড়বো। ওকে, পাবলিক অ্যাকাউন্ট কমিটি কি না, সংসদ একটি খুবই গুরুত্বপূর্ণ আর্থিক আর্থিক যে কমিটি, সেটা হচ্ছে প্যাক বা পাবলিক অ্যাকাউন্ট কমিটি। ক্লিয়ার হয়েছে? এর কাজ কি, এর কাজ হচ্ছে সরকারের খরচের উপরে নজরদারি করা, এর হচ্ছে কাজ। ওকে, ক্যাগ যে আছে আমাদের, ঠিক আছে, সেই ক্যাগের রিপোর্ট যে দিবে সেটা কিন্তু ভালো করে খুঁটিনাটি কিন্তু দেখবে যে পাবলিক অ্যাকাউন্ট কমিটি, এবং সরকার যে টাকা খরচা করছে, ঠিক আছে, তা যাচাই করা, এটাই হচ্ছে ওর কাজ। ক্লিয়ার হয়েছে? এখানে দেখো, এখানে 22 জন টোটাল সদস্য থাকে, টোটাল হচ্ছে 22 জন, তার মধ্যে 15 আর 7, ঠিক আছে, 15 জন হচ্ছে লোকসভা থেকে থাকবে, আর হচ্ছে 7 জন হচ্ছে কি না রাজ্যসভা থেকে থাকবে। এটা খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা খুব ইম্পর্টেন্ট। এবং এখানে দেখো যে চেয়ারম্যান হবে সেটা হচ্ছে বিরোধী দলের দলের সদস্য হবে, এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে, বারবার ধরে কোশ্চেনটা দেই যে প্যাকের যে চেয়ারম্যান হয় তিনি কোন দলের হয়, ঠিক আছে, সবসময় মনে রাখবে যে বিরোধী দলের হয়, ঠিক আছে। এবং
এই যে পাবলিক অ্যাকাউন্ট কমিটির যে সময়টা সেটা কিন্তু কি হয় না 1 বছর কিন্তু হয়, ঠিক আছে। এই ছিল আমাদের কমিটি। ওকে, আরো কমিটি আছে কিন্তু আমরা পরে পরে পড়বো। এরকম যদি কমিটি করি তাহলে ক্লাসটা অনেকটা লেন্দি হয়ে যাবে, অলরেডি তোমাদের 20 মিনিট ক্লাস হয়ে গেল। তো যাই হোক, এই ছিল আজকে আমাদের টপিক, ঠিক আছে। আশা করছি তোমরা প্রত্যেকটা জিনিস যদি তোমরা খাতায় লিখে রাখো, আমি তোমাদেরকে বলছি যে কোথাও তোমাদের পড়ার কোনো প্রয়োজন হবে না, ঠিক আছে। বা কোশ্চেন দেখবে এখান থেকে অনেক কোশ্চেন পাচ্ছ, সব কিছু পাবে, ঠিক আছে। এটা তোমাদের মাথায় যে কি চলে সেই হিসাবেই নেওয়া হয়েছে, ঠিক আছে। তোমার তো মনে হতে পারে যে এই যে যৌথ অধিবেশনে কোন কোন বিল পাস হয় না, এগুলো সেই হিসাবেই করা হয়েছে যে তুমি কি ভাবছো সেই হিসাবেই যতটা আমি ভাবনা পারি ততটাই করা হয়। তো চলো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণের জন্য ভালো থাকো, ঠিক আছে। ক্লাসগুলো দেখো, আস্তে আস্তে ক্লাস সবই করাবার চেষ্টা করছি, ডিউটির মধ্যে থাকলে হয় না ক্লাস করানো। যাই হোক, ভালো থেকো, পড়াশোনা করো, সামনে অনেক পরীক্ষা নিশ্চয়ই আসবে, ঠিক আছে। আশা হাল ছেড়ো না, অবশ্যই সফল হবে।